জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধুরে। তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার আমি, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে আমি পড়ে রই। সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই। অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে। অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি, তবু কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। এই নিঃশব্দে লেখার পেছনে অনেক মানুষ জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে পাঠা। আজকের সন্ধ্যায় আপনাদের শুভেচ্ছা জানিয়ে সেই সব কাহিনী বলব। আমি আর আশিস দুই বন্ধু মিলে স্বস্তিক বেড়াতে গেছিলাম মাইথন ফরেস্ট বাংলোতে। আশিস ছবি তুলতে ভীষণ ভালোবাসেন, ভালো ছবিও তোলে। ক্যামেরা নিয়ে কোথায় হারিয়ে গেল। আমি চুপচাপ মাইথানের ফরেস্ট বাংলোর বারান্দায় বসেছিলাম, তাকিয়েছিলাম বরাবরের নিচে উপরে সূর্যাস্তের দিকে। সূর্যাস্তের রক্তিম আভা তখন ঢেউ খেলিয়ে যাচ্ছে বরাবরের দিকে, আর ভেতরে ভেতরে একটা অদেখা রাগ বেজে উঠছিল, কিন্তু তার সূত্র খুঁজে পাচ্ছিলাম না। এক সময় সূর্য পশ্চিম করে ঢলে পড়ল, আশিসের ক্যামেরা বন্ধ হয়ে গেল। আশিস আমার পাশে এসে বসলো, বলে কি রে, কি ভাবছিস?
আমি বললাম একটা গল্প লেখা শুরু করছি, কি নিয়ে লিখি বলতো? আশির আমার দিকে তাকিয়ে বললো, কেন? আমাদের জীবন দর্শন নিয়ে, আমাকে নিয়ে? শুরু হলো নিঃশব্দের মালা গাঁথা, সেখান থেকে ধ্রুবতারা তৈরি করা। হঠাৎ ফোনটা বেজে উঠলো লন্ডন থেকে। পাপিয়া, মানে চিত্রশিল্পী পাপিয়া ঘোষাল, যে কবি এই উপন্যাসের প্রচ্ছদ লিখেছে, ফোন করলো। আমি, আশিস আর পাপিয়া তিনজন অনেকক্ষণ ফোনে গল্প করলাম। পাপিয়া ফোনটা রেখে দিল। আমি আশিসের দিকে তাকিয়ে বললাম, পারবো তো রে? আশিস বললো, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। শুরু হয়ে গেল নিঃশব্দ শব্দ চয়। সংস্কৃতির ধারে পাশে একটু হয়তো ঘোরাফেরা করার চেষ্টা করি। সংস্কৃতির আমি কিছুই বুঝি না। সব সংস্কৃতের শ্লোক আশিস আমাকে ধরিয়ে দিতে লাগলো, আর ওপরেলা তার মধ্যে দিয়ে আমার মধ্যে শব্দ আরম্ভ করলো। শব্দ একদিন কোথায় গিয়ে একটা বিরাট উপন্যাস হয়ে দাঁড়ালো। লেখা শেষ হয়ে গেল। লিখতে লিখতে আরো 15-20 আমার পাশে এসে দাঁড়ালো। আমার দুজন সাইকিয়াট্রিস্ট বন্ধু হন, ডক্টর দেবাশিস রায় এবং ডক্টর জয়রঞ্জন রাও। লেখা শেষ হয়ে গেল। এরপর এলেন আমার বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃস্থানীয়, আমার বাবার বন্ধু অমিয় বন্দ্যোপাধ্যায়। আমার দিকে ফিরে বললেন, কাকু বানানটা এত ভালো জানি না, কি ভুলভাল করে ফেলেছি। বললেন, আমি তো রিটায়ার হয়ে গেছি, তুমি আমাকে দাও না, আমিই দেখে দেবো। অমিয় কাকু কষ্ট করে প্রত্যেকটা বানান নিখুঁত ভাবে দেখিয়ে দিয়েছে। সব বানান হয়তো ঠিক আছে, কিছু ভুল আছে, যে ভুলটা সেটা অমিয় কাকুর নয়, সেটা আমার নিজের ব্যর্থতা, এবং সেই বানানের ভুলটা আমি হয়তো ঠিক করতে পারিনি। যারা পাঠক তারা হয়তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আরেকজন মানুষ যে কাজ থেকে এগিয়ে এলো সঙ্গে সঙ্গে, সে হচ্ছে এনি পাবলিশারের প্রকাশক শ্রী স্বপন কুমার। এত কম টাইমের মধ্যে একটা বই যে তৈরি করে ফেলতে পারে, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপন বাবুকে এখানে ধন্যবাদ জানাই। নিঃশব্দ উপন্যাসের একটি শব্দ ছবি। একটা বোল্ডার পেরোতেই দেবজিতের চোখের সামনে হঠাৎই যেন স্বর্গ তার দুয়ার খুলে ধরল। দেবজিতের মনে হলো সে স্বপ্ন দেখছে। ঝকঝকে বাঘিরথী শৃঙ্গ থেকে নেমে এসেছে একটি নদী, ভাগীরথী শৃঙ্গ থেকে। জলের নয়, বরফের, একটু নীলচে রঙের বরফ। বড় বড় বরফের চামড় ভাসছে সেই নদীতে। সেই নদীটি নিচে এসে হঠাৎই ভেঙে পড়েছে এক বিশাল গুহায়। আলো সেই বিশাল গুহার ভিতরে বেশি দূর ঢুকতে পারেনি। অন্ধকারের ভিতর থেকে কল কল করে বেরিয়ে আসছে এক আলোর ধারা। না, আলো নয়, ঝলমলে এক জলের ধারা। এই গোমুখ। দেবজিৎ জানেন না কখন তার দুচোখ বেয়ে নেমে এসেছে আর এক নন্দা নদী, ভাসিয়ে দিয়ে যাচ্ছে তার সমস্ত শরীরটাকে, যেন সব কষ্টের সার্থক গন্তব্য। কিছুক্ষণ আগেই ভাবছিল গন্তব্যে পৌঁছানোর সার্থকতা কোথায়, আর এখন বুঝতে পারছে হয়তো ঠিক বোঝেনি। হারা জেতার গন্তব্যটার তো একটা সীমা আছে, কিন্তু এই বাইরের গন্তব্যটা অসীম। এই অসীমটি পাওয়ার সার্থকতা অপূর্ণ থেকে যেত যদি না আজ এই মুহূর্তে সে গোমুখে দাঁড়িয়ে থাকত। গলার মধ্যে এক অসহ্য ব্যথার দলা, বুকের মধ্যে যেন এক অসহ্য আনন্দের সাগর আছড়ে আছড়ে পড়ছে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই গোমুখ। দেবজিতের মুখ দিয়ে অস্ফুট আবেগে বেরিয়ে এলো বহু শোনা, বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া এক প্রাচীন অদ্বৈতবাদী সন্ন্যাসীর অন্তরের কান্না পেশানো ভক্তির অর্ঘ।
देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली बिहारिणी विमले मम मतिरस्तां तव पद कमले। এই চেতনার মধ্যে সে আবিষ্কার করল আর এক অজানা অচেনা পৃথিবীকে, তার মনের কোণের বাইরে লুকিয়ে থাকা এক বিরাট বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডকে। কোথায় যেন সেই ব্রহ্মাণ্ড তাকে বারবার হাতছানি দেয়। এই ব্রহ্মাণ্ড একমেব দ্বিতীয়ম। জাগতিক হানাহানি কলুষতার বাইরে তো এখানেই পূর্ণতা লুকিয়ে আছে। কে বুঝলো না বুঝলো কি আসে যায়। এই না বোঝা না চেনা পৃথিবীটাকে নিজের করে পাওয়ার মধ্যেই তো জীবনের সার্থকতা। জীবনে ক্যামেরার চোখ দিয়ে অনেক কিছু দেখেছেন আমাদের প্রণম্য চিত্রগ্রাহক শ্রী সৌমেন্দ্র রায়। তার আশীর্বাদের কিছু কথা আমরা শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমি এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অনুরুদ্ধ বসুকে, ডক্টর অনুরুদ্ধ বসুকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগের বারও আমি এসেছিলাম এবং আমি সেই অনুষ্ঠান সন্ধ্যাটাকে ভীষণভাবে উপভোগ করেছিলাম। আশা করব যে উনি যিনি আমার বাড়িতে গিয়েছিলেন উনি আরেকটা উপন্যাস প্রায় শেষ করে গেছেন, সেটাও হয়তো বছর না কত বছর সামনের বছরে সেটাও বোধহয় রিলিজ হবে। তখনও আমার আশার একটা সৌভাগ্য হবে একটা করছি। ওকে আমি আরেকবার আমার আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। নমস্কার। পর্দায় রয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়। আমরা কি জানি আমাদের শেষ কোথায়? আমরা কি জানি আমাদের শুরু? আমরা কি জানি আগের জন্মে কি ছিলাম? আমরা কি জানি পরের জন্মে কি হব? শুধু জানি এই জীবনটাকে, ক্ষুদ্র ছোট্ট জীবনটাকে, এই জীবনটা নিয়ে আমরা বেঁচে থাকি। তার মধ্যে হার জিতের খেলায় মাতি, কখন জিতি কখন হারি, কখন হেরে আবার জিতে যাই, কখন আবার জিতে হেরে যাই। কিন্তু এর বাইরেও যে একটা বিরাট পৃথিবী পড়ে আছে, কজনই বা তার খোঁজ রাখি। রবীন্দ্রনাথ বলেছিলেন, বহু দেশ ঘুরে, বহু ব্যয় করে, বহু ক্রোশ করে
দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিংহ, তবু দেখা হয় নাই দু চোখ মেলিয়া, ঘর হতে শুধু রূপা ফেলিয়া একটি খানিক শিশির উপর একটি শিশির বিন্দু। আজকের এই বিশ্বায়নের যুগে চারিদিক থেকে এত ইনপুটস আমাদের মধ্যে আসছে যে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি, কোনটা ঠিক কোনটা ভুল তা আমরা জানি না। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যেটা আমি আমার জীবনের পাঠ্য হিসেবে করে রেখেছি, I will learn technology from the West, but they have to come to us to run the spiritualism. স্বামী বিবেকানন্দের সেই ভাষা কিন্তু আগামী দিনের মন্ত্র, সেই ভাষা কিন্তু আরো আগে থেকে কেউ বলে গেছিল বেদে, উপনিষদে, ভগবত গীতায়। না না, আমি আপনাকে বেদ, উপনিষদ, ভগবত গীতার কথা বলতে আসিনি। আমি বলতে এসেছি একবিংশ শতাব্দীর কথা, আগামী দিনের কথা, তা দিয়ে মালা গাঁথা। কিছুক্ষণ আগে বলছিলাম না যে একটা রাগ, যে রাগের ছন্দটা খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ যেন সেই ছন্দটা পেয়ে গেলাম। সেই শিশির বিন্দুটা নিজের মধ্যে অনুভব করলাম। লেখক তো নই, লেখা আমার পেশাও নয়। আমার মাঝে মাঝে পাগলের মতো কম্পিউটার নিয়ে বসে পড়ি, তখন কিছু শব্দের ঝঙ্কার পুরালার আশীর্বাদে পেয়ে যায়। সেই শব্দের ঝঙ্কার একটা মালা গাঁথা তৈরি হয়ে যায়। সেই রকম ধরে একটা মালা গাঁথা হয়েছিল, যে যার নাম নিঃশব্দ মালা গাঁথা হয়েছিল, যার নাম নিঃশব্দ। এই মালার মধ্যে থেকে যদি কোনো কারোর কাছে এক ফোঁটা শিশির বিন্দু কারণ মনে আমি পৌঁছে দিতে পারি, তাহলে বুঝবো আমি আমার জীবনের ধ্রুবতারা পেয়ে গেছি। অনিরুদ্ধর প্রথম উপন্যাস অন্বেষণের শেষ পাতায় শেষের কথাগুলো নিঃশব্দের। পাখিদের ঐকতান থেমে গেছে, তারা ফিরে গেছে নিজেদের ঘরে। এখন শুধু এক সীমাহীন নিস্তব্ধতা, পাশাপাশি বসে থাকা, পাশাপাশি চলা, সেই নিস্তব্ধতাকে পাথেয় করে। তার মধ্যেই আছে অনন্তের ডাক, তার মধ্যেই আছে অসীমতার স্বাদ। সেখানে কথা শেষ হয়ে যায়, সেখানে ভাষা থেমে যায়, সেখানে সুর মিলে একাকার হয়ে যায় এক অনাবিল আনন্দের পাওয়ার মধ্যে। তার মধ্যেই বেঁচে থাকার শান্তি। শেষ থেকে আর এক শুরু, অন্বেষণ থেকে নিঃশব্দ। এনি পাবলিশার্স এর কর্ণধার স্বপন কুমার ঘোষ। নমস্কার। শব্দচয়নে আমার দক্ষতা নেই, তারপরে মঞ্চে আমি যাদের সঙ্গে বসে আছি আমি বাকরুদ্ধ, দু এক কথা না বললেই নয়। এই উপন্যাসের নায়ক দেবজিৎ, কিন্তু আমি মনে করি এই সমস্ত অনুষ্ঠান আজকে যা কিছু হচ্ছে তার নায়ক হচ্ছে অবশ্যই ডক্টর অনিরুদ্ধ বসু। উনি আমাকে খুব স্বল্প সময় দিয়েছিলেন, কিন্তু উপন্যাসটা দিয়ে বলেছিলেন এই উপন্যাসটা করা যাবে কিনা। আমি দেখলাম একটা বিষয় ওনার সঙ্গে ভীষণ মিল আছে, শুধু আমার সঙ্গে নয়, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবার সঙ্গে সেই মিলটা হবে। আমাদের প্রথম আশ্রয় রবীন্দ্রনাথ, শেষ আশ্রয় রবীন্দ্রনাথ, ভীষণ প্রভাব আছে ওনার মধ্যে। আমরা যখনই কোনো প্রকাশনায় রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ প্রসঙ্গ আসে, আমরা সবকিছু ফেলে সেই কাজটাই আগে করি। এরকম একটা উপন্যাস আজকের এই সন্ধ্যায় প্রকাশিত হবে এবং উদ্বোধন করবেন তরুণ মজুমদার। ওনার সম্পর্কে কি বলবো, আমাদের নস্টালজিয়া। আমরা জানি চলচ্চিত্র শিল্পে যতদিন ভারতবর্ষে তরুণরা ইতিহাস হয়ে থাকবেন, আছেন, থাকবেন। সৌমেন দা, মানে তার কথা কি বলবো, কে কে মহাজন, সৌমেন দা, এরা হচ্ছেন আমাদের কাছে একটা বিরাট প্রতিভা। তা
তার পাশে বসে আমাকে দুই একটা কথা বলতে হচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানটা নীরবে যে দুজন করে গেছেন, একজন মঞ্চে উপবিষ্ট দেবাশিস দা আর একজন মঞ্চের কোনায় রয়েছেন। আমি অনুরোধ করছি তিনি যদি একবার আসেন, দেবাশিস দা আর এক দেবাশিস দা, দেবাশিস গৌতম কি পরিশ্রম করে গেছেন, এবং এই যে মঞ্চ পরিকল্পনা সবটাই বোধহয় এরা দুজনে, এবং অবশ্যই ডক্টর অনিরুদ্ধ বোস এবং তার বিদুষী স্ত্রী চিন্তা বসু, এরা মিলে এটা সমস্তটা আয়োজন করেছেন। আমার আর যেটা ভাল লাগছে যে অনেক ব্যস্ততার মধ্যেও এমন ব্যক্তিত্বরা এসছেন যেটা আমার কাছে অকল্পনীয়। আমি কাদের ছেড়ে কাদের কথা বলবো, যে ইলেকট্রনিক মিডিয়া থেকে এসছেন, মিডিয়া থেকে এসছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ আমার প্রকাশক বন্ধুরা। এই সময় যে অবস্থা, আমাদের এই সময় ভীষণ ব্যস্ততার মধ্যে প্রকাশক বন্ধুদের তাদের বই বার করতে হচ্ছে, সমস্ত কাজ ফেলে তারা এসছেন, এবং শুধু এসছেন বলে না, তারা এমন এমন ব্যক্তিত্ব যাদের এক নামে অন্তত কলকাতা শহরে সবাই চেনেন। আমি তাদের কাছেও কৃতজ্ঞ। এবং আর যারা এই সন্ধ্যায় সমস্ত সময়টাকে এই স্থানের জন্য রেখেছেন, তাদেরকে আমি আবার আরেকবার ধন্যবাদ দিয়ে আজকের সন্ধ্যার নায়ক এবং এই উপন্যাসের নায়ক অনিরুদ্ধ বসুর কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। নমস্কার। আমি তরুণ মজুমদার, আপনাদের সশ্রদ্ধ নমস্কার। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার ছবিতে বারবার রবীন্দ্রসঙ্গীত কেন? আমি পাল্টা প্রশ্ন করি, কেন নয়? রবীন্দ্রসঙ্গীত হলো সেই স্পর্শমণি যার সময় সবকিছু শোনা হয়েছে। আমার ছবিতে যদি কখনো আমি সেই গানকে ঠিক মতো ব্যবহার করতে পেরে থাকি, সে তো আমারই সৌভাগ্য। তার ফলে আমার ছবি সমৃদ্ধ হয়েছে। এমন কথা, এমন সুর আর কথার এমন আত্মীয়তা, আমি তো অনেক সময় অবাক হয়ে ভাবি, এমন গান না পেলে আমার ছবির দৃশ্যগুলিকে ফোটাতাম কি করে। আর অনিরুদ্ধ সৃষ্টির মধ্যেই সে খুঁজে পায় তার জীবনের শান্তি। তা সে পেশাগত দিক থেকেই হোক কিংবা সাহিত্যের ভাষা শৈলীর মধ্যেই হোক, তার পৃথিবী পরিক্রমা ও জীবন দর্শনের আর এক নিভৃত আরাধনা। সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত, রাতে নিখিল বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ তার জীবনেরও না দেওয়া পূজা। জীবন সুখ দুঃখ দিয়ে ভক্তি ধরিব জড়ায় চরণ ধরিবে বিয়োগ আমারে নিয় না সরায়। স্থলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত স্থলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেছিনি এলো না আমার
বিকায় বিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায় বিকায় বিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও আমারে মিও না সরায়ে। তিনি চিরবন্ধু চিরনির্ভর রবীন্দ্রনাথ, দুই প্রজন্মের জোড়া সাঁক, জীবনবোধের রসায়ন সূত্র, অনিরুদ্ধর নিঃশব্দ প্রকাশের প্রাক মুহূর্তে তরুণ মজুমদারের কথন। উপস্থিত সবাইকে আমার শাস্ত্রত নমস্কার। গত বছর আমি ডাক পেয়েছিলাম শ্রী অনিরুদ্ধ বসুর প্রথম উপন্যাস অন্বেষণ, তার প্রকাশ উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে অনেকের মধ্যে আমিও ছিলাম। খুবই ভালো লেগেছিল এই অনুষ্ঠান। এবছর আবার আরেকটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে নিঃশব্দে। আবার আমি ডাক পেয়েছি, আবার এসেছি, আবার আমার খুব ভালো লাগছে। সেদিন অনিরুদ্ধ বাবুর সঙ্গে কিছু কথা হচ্ছে। এখনো তো আমি এই উপন্যাসটা পড়ে দেখিনি, কিন্তু উপন্যাস পড়বার আগে ঔপন্যাসিকের সঙ্গে কথা বললে পরে কি নিয়ে তার সৃষ্টি কিংবা কোন দর্শনকে ভিত্তি করে তার লেখা, এটা খানিকটা বোঝা যায়। আমি যতটুকু বুঝেছি, ঠিক বুঝেছি কিনা তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমি নিজে উপন্যাসটি পড়ে শেষ করা পর্যন্ত। সেটা হচ্ছে আজকের এই জগৎ, এই সভ্যতা, এই ভোগবাদী সভ্যতা মানুষকে ক্রমাগত একটা মন্ত্র শিখিয়ে চলেছে। সেটা হচ্ছে জিততে হবে, জিততে হবে, যে করে হোক, যে কোনো মূল্যে জিততে হবে, তা নইলে তোমার জীবনের আর কোনো মূল্য রইল না। এই যে পেছন থেকে তাড়া খেয়ে কুকুরের মতো মানুষ ছুটছে, কিসের জিত, কিসের জয়, জয় করে কোন লক্ষ্যে পৌঁছবো তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং জানাও নেই সেই কথাটা। ভিক্টরি analyzed in details is no better than defeat, এটাও জানা নেই। শুধু ছোটাটা জানা আছে, জিততে হবে এটা জানা আছে। এই যুদ্ধে যদি হেরে যায় তাহলে মানুষ হিসেবে কোনো দাম থাকবে না, এটা জানা আছে। এই লক্ষ্যেই বোধহয় আমরা সবাই আজকাল ছুটে চলেছি। কিন্তু যদি এরকম হয় যে এর ভেতর থেকে কোনো মানুষ পংক্তি থেকে স্বেচ্ছায় বেরিয়ে চলে আসেন, বলে এইসব আমি কিচ্ছু মানি না। আমার এই ধরনের জেতার প্রয়োজন নেই যেখানে আমার মন নিজের মতো করে যেখানে সেখানে যেতে পারবে না, ভাসতে পারবে না, আমার মতো করে আমি আনন্দ করতে পারবো না, আমার মতো করে আমি উদাস হতে পারবো না। সেই রকম জেতার আমার কাছে কোনো মূল্য নেই। আমি আমার মতো থাকবো, আমার শর্তে আমি বাঁচবো,
এই ভোগবাদী দুনিয়ার শর্তে বেঁচে থাকার আমার কোনো প্রয়োজন নেই। সেই যে শর্ত, সেই শর্ত মানতে গেলে পরে নিজেকে কতগুলো ব্যাপারে আবার নতুন করে নতুন ছাঁচে ফেলে তৈরি করতে হয়। সেটা হচ্ছে কতগুলো বিশ্বাস যেটা ভেতর থেকে আসে। সেটা হচ্ছে যে আমার বাঁচার জন্যে খুব বেশি তো কিছু দরকার নেই, মাথার উপর একটা ছাদ থাকলেই হলো, দুবেলার যাই হোক একটু মুখে তোলবার জন্য কিছু থাকলেই হলো, আমার লজ্জা নিবারণের জন্য কিছু থাকলেই হলো, সেটা খুব ঝাঁ চকচকে না হলেও চলবে। এইটা যদি আমার থাকে, এটা থাকতে গেলে পরে যদি আমাকে এই ভোগবাদী দুনিয়ার তথাকথিত মন্ত্র থেকে সরে আসতে হয় এবং তার ফলে যদি আমার কষ্ট হয়, আমি স্বেচ্ছায় আমার প্রয়োজন আরো কমিয়ে দেব। আমার অত কিছু দরকার নেই। আমার ভাত ডালে চলছে, আমি দরকার হলে ভাত আর সেদ্ধ খাবো, কিন্তু আমি নিজে স্বাধীন থাকবো। আমার মাথা উঁচু থাকবে, কেউ আমাকে বশ্যতা স্বীকার করাতে পারবে না। আমি শিশুর মুখের হাসি দেখব, আমি আকাশের রং দেখব, আমার যখন যেখানে মন চায় আমি চলে যাব, আবার যখন মন চায় আমি ফিরে আসব। এই স্বাধীনতা আমার চাই। আজকে এই যে ভোগবাদী দুনিয়ার কথা বললাম, এ আমাদের পকেট ভরে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়দাসও করে রাখছে। তো সেদিন অনিরুদ্ধ বাবুর সঙ্গে কথা বলতে বলতে উনি হঠাৎ বললেন যে আমারও তো এইটাই বলবার কথা। যদি এটাই ওর বলবার কথা হয়, তাহলে পরে আজকে এই অনুষ্ঠানে আমি আবার অন্তর থেকে ওকে আগাম অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। তরুণবাবুর কাছে আমাদের সবিনয় নিবেদন, এইখানে নিঃশব্দে রাখা রয়েছে উনি প্রথম বইটি বার করে দেখাবেন। জ্বলে উঠল আলো, আবরণ গেল খুঁজে, দেখা হলো নিঃশব্দে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তিনটি কথা বলার আছে। এক, মাননীয় শ্রী তরুণ মজুমদার, মাননীয় শ্রী সৌমেন্দু রায়, আপনাদের সামনে যেগুলো রয়েছে, এই আলো, রবীন্দ্রসঙ্গীত, বই, ফুল, সব আমাদের উপচার। আপনাদের কাছে আপনারা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকব, সব আপনাদের জন্য। দুই, যেসব গুণী চিত্র সাংবাদিক আমাদের মধ্যে রয়েছেন বৈদ্যুতিক মাধ্যমের, তাদের জানিয়ে রাখি, অনুষ্ঠান শেষ হয়ে গেলে তরুণবাবু, সৌমেন্দ্রবাবু, অনিরুদ্ধ, স্বপন এরা মঞ্চেই থাকবেন। আপনারা এখানে এসে নিশ্চিন্তে কথা বলে যেতে পারেন। আর তিন, কথা বলে সব ভালো, যার শেষ ভালো। বাড়ি ফিরে যাওয়ার আগে আপনারা মিষ্টি মুখ করে যাবেন, নিঃশব্দ বইটা দেখিয়েও নেবেন, একতলায় ব্যবস্থা রয়েছে। একেবারে চলে যাই নিঃশব্দের সেই অংশে। আনন্দ সন্ধ্যায় নিঃশব্দ থেকে শেষ কথা বলে যাই। বিরহের মধ্যে গাঁথা হয় মিলনের মালা, ঝরা পাতার মধ্যে ফুটে ওঠে কৃষ্ণচূড়ার নব পল্লব, উদাসী বাঁশির সুরে বেজে ওঠে
মঙ্গল শঙ্খ হারানোর মধ্যেই আবার এগিয়ে যায় বিজয় রথ। এই হার জিতের মধ্যেই পার হয়ে যায় সারাটা জীবন। জীবনের শেষ প্রান্তে হঠাৎ পেছনের দিকে ফিরে তাকিয়ে মনে হয় বাবা তো শেষ হলো না, অধরা রয়ে গেল। পূজার নৈবেদ্য সাজিয়ে আজও পূজা দেওয়া হলো না। হয়তো পূজার ফুল দিয়ে মালা গাঁথার সেই শুরু, কিন্তু না, সে মালা তো আর গাঁথা হবে না, কারণ যেদিন সেই পানি আসে সেদিন বড় দেরি হয়ে গেছে, আর তো ফিরে যাওয়া যাবে না। দূরের মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে, চাঁদটা মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে আস্তে আস্তে করে। হয়তো সেখানে কোনো পাগল মন্দির সোনাটা বাজাচ্ছে না, হয়তো কোনো মাঝি গলা ফাটিয়ে গান গাইছে না ফ্লোটেলের ডেকের ওপর। সুসজ্জিত স্টেট ব্যাংকের আলোটা সবকিছুকে ম্লান করে দিয়েছে, তবু সেই বিশাল বিপুল অন্ধকারের মধ্যে তো এক ফালি চাঁদ এখনো হাসছে। মেঘের ভাব থেকে বেরিয়ে এসে ভরিয়ে দিতে চাইছে ওই থ্রিলার দাঁড়িয়ে থাকা সিলুয়েটটা। এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়, আনন্দ ধারা বহিছে ভুবনে। Oh,
Thank you.